গত ভিডিওতে আমি দেখিয়েছিলাম কাশ্মীর থেকে লাদাখ আসার গল্প, আর আজকে আমি আপনাদের নিয়ে যাব পৃথিবীর তৃতীয় উচ্চতম সড়কের টপে ওঠার গল্প এবং সাথে জানাবো সেখানে গিয়ে আমাদের প্রায় 4 লক্ষ টাকার ব্যাগ হারানোর এক করুণ ঘটনা। এবং সাথে আরও দেখাবো লাদাখ থেকে মানালির পথে পাহাড়ি সৌন্দর্য আর অফরোডিং এর এক অবিস্মরণীয় অভিজ্ঞতা। রাস্তার অবস্থা গতকাল বিকেলে লাদাখ পৌঁছানোর পরে বিকেলবেলায় আমরা বেরিয়ে পড়ি একটু ঘোরাঘুরির জন্য। এখন বাজে হচ্ছে ভোর 5টা। আমরা রেডি হয়ে গেছি। আমাদের আজকের উদ্দেশ্য হচ্ছে আমরা খারদুংলা টপে যাব, যেটা পৃথিবীর তৃতীয় বৃহত্তম সড়কের হাইয়েস্ট পিক। এখন আমরা ওইদিকে যাওয়ার জন্য এত সকাল সকাল কেন রেডি হচ্ছি সেটা পরেও বলবো। অলরেডি অনেকগুলো কাপড় সাপড় পরে রেডি হয়ে গেছি। চলুন আমরা একটু খারদুংলার দিকে যাই। পরদিন সূর্য ওঠার আগে আমরা রওনা দেবার প্ল্যান করি, কারণ সকালবেলা যখন সূর্য উঠবে সেই ম্যাজিক মুহূর্তটা আমরা মিস করতে চাইনি। ভোরের সেই ঠান্ডায় যখন পর্বতের চূড়ায় প্রথম রশ্মিগুলো পড়ে, আর তখন প্রকৃতির যে একটা রূপ। আজকে ফার্স্ট টাইম এরকম স্নো মাউন্ট দেখতেছি। আর এখন বর্তমান টেম্পারেচার হচ্ছে 12 ডিগ্রি, মেবি 12 ডিগ্রি চলতেছে। আর খারদুংয়ের ওইদিকে হচ্ছে -1 চলতেছে। -1 চললেও ওইদিকে সম্ভবত খুব একটা বেশি বরফ থাকবে না। তারপরও দেখি আমাদের ভাগ্যে কি আছে। তেরো 1200 ফিট উপরে আছি আমরা এখন। আমাদের আজকের ডেস্টিনেশন হচ্ছে 18,400 ফিট সামথিং। সো প্রচুর পরিমাণে ঠান্ডা লাগতেছে। আমার হাত অলরেডি ঠান্ডা, অবস্থা খারাপ। লেদারের গ্লোভ পরে আসছি, গ্লাভস, তারপরেও ঠান্ডা মানতেছে না কিছুতেই। এগুলো দিয়েও হচ্ছে না। এখানে আসতে হলে অবশ্যই উলের গ্লাভস লাগবেই। শীতের যে উলের গ্লাভস, এই উলের গ্লাভস মাস্ট, এবং ওয়াটারপ্রুফ উলের গ্লাভস। ওহ সুবহানাল্লাহ। সামনের দিকে দেখেন পাহাড়গুলোর মধ্যে সম্ভবত আপনারা দেখতে পারবেনও না, এখন দেখতে পারেন। ওইটি গাড়িটা যায়নি। এই যে দেখেন পাহাড়গুলোর মধ্যে রোড, যে সূর্যের যে আলোটা পড়তেছে সকাল সকাল, কি যে সুন্দর লাগতেছে। ও সুবহানাল্লাহ। উফ, এমন সুন্দর সুন্দর। ওই শিয়াল না হরিণ, হরিণ হরিণ হরিণ। ইয়ে ফার্স্ট টাইম। আল্লাহু আকবার। লাদাখ এসে ভাই অনেক কিছু দেখলাম, অনেক কিছু। ওই যে নিচ থেকে দেখছিলাম স্নোক্যাপ মাউন্টগুলা, যে এখান থেকে আবার খুবই সুন্দরভাবে দেখা যাচ্ছে। ও রে, ওই যে লেচেরি দেখা যাচ্ছে। আমরা একদম খাড়া উপরের দিকেই, মানে এভাবে ঘুরতে 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 সোজা উপরে আছি। এই যে লেচেরি উপর থেকে ভাই সিটিটাকে সহ একদম পিঁপড়ার মতো মনে হয়, যে এতটুকু ছোট। বাড়িঘরগুলা একদম ছোট ছোট মনে হয়। আর হাত পা যতক্ষণ পর্যন্ত না এখান থেকে নামতেছি ততক্ষণ পর্যন্ত কষ্ট পাইতে হবে। কিছুক্ষণ যাওয়ার পরেই ঘটে এক দুর্ঘটনা। 4 লাখ টাকার ব্যাগ হারিয়ে যায়। নাইমের বাইকের পেছন থেকে ব্যাগ পড়ে যায়। এই ব্যাগের মধ্যে ছিল আমার 2.5 লক্ষ টাকা দামের ক্যামেরা, শাওন ভাইয়ের ফোন, আমার ইনস্টা 360 ডিগ্রি সহ আরও অনেক ইম্পর্টেন্ট জিনিসপত্র, যা সব মিলিয়ে ছিল প্রায় 4 লক্ষ টাকা দাম। কেমন লাগে, আর যাইতে মন চাইতেছে না। দূর, এদিকে ঠান্ডা, এদিকে
পুরো মন মানসিকতা খারাপ করে দিস। ধ্যাৎ। সকাল সকালে এরকম বাল বাল ভিডিও না, আর মানতেছে না মন। চলে যাচ্ছি। আমার লাইফে এই যে সামনেই ছিল খারদুঙ্গা, পৃথিবীর সবচেয়ে উঁচু রোডটা। যাব না, ফিরে চলে যাচ্ছি। আমার আর ভাল লাগতেছে না কিছু। জীবনের শিক্ষা হয়ে গেছে যে কারো পিছে ব্যাগ দেওয়া তাও ইম্পর্টেন্ট। ব্যাগ হারিয়ে যাওয়ার কথা শোনার পর থেকে আমার মাথায় একদম আউট হয়ে যায়। মাথায় কোনো কিছুই কাজ করতেছিল না। কি করব? ওই মুহূর্তে একদম কথা বলার ভাষাই হারিয়ে ফেলেছিলাম। সিদ্ধান্ত নেই যে আমি আর উপরে উঠব না। আমি প্রায় খারদুংলা টপের খুব কাছাকাছি ছিলাম, কিন্তু ব্যাগ হারিয়ে যাওয়ার কথা শোনার পরে বাকি রাস্তাটুকু ওঠার পর্যন্ত আমার শরীরের যে একটা শক্তি সেটা অটোমেটিক চলে গেছে। হাত পা কাঁপতেছিল, বাইক চালানোর মতো ক্ষমতাই হারিয়ে ফেলেছিলাম। প্রায় ঘন্টাখানেকের উপরে ওখানে বসে থেকে একাই রওনা দেই নিচের দিকে চলে যাব বলে। আর তখনকার সামনের দিকের পরিবেশটা এত সুন্দর ছিল, কিন্তু কথা বলার ভাষা হারিয়ে ফেলেছিলাম। গায়ে বিন্দুমাত্র শক্তি ছিল না, ভিডিও করার মতো মন মানসিকতা পাচ্ছিলাম না। এই ট্যুরের যে কি পরিমাণ টাকা আমি খরচ করছি, কি পরিমাণ টাকা যে আমি খরচ করছি সেটা হয়তো আপনাদের ধারণাও হবে না যে একটা ট্যুরে আমার একজনের এত টাকাও খরচ হতে পারে। কিন্তু শেষ পর্যন্ত কি হইল, আমি যেটার জন্য আসলাম সেটাই আমার সাকসেস হলো না শেষ পর্যন্ত। ভাল লাগতেছে না, হঠাৎ করে মাথা সহ ব্যথা শুরু হয়ে গেছে। কি হয়েছে? হ্যাঁ, আচ্ছা যান, আপনারা ঘুরে যান, আমি দেখি ঘুরে যান, আপনারা ঘুরে যান। ওনারা নিচে খুঁজতে গিয়েছিল, কিন্তু ওনারা এসেও যখন বলে যে ব্যাগ পায়নি, তখন মন আরো বেশি খারাপ হয়ে যায়। অ্যান্ড দেন আমরা লাদাখ পুলিশকে এসে ইনফর্ম করি যে আমাদের এইভাবে একটা ব্যাগ হারিয়ে গেছে, একটু সিসি ক্যামেরাগুলো চেক করে আমাদেরকে যদি একটু হেল্প করতে। তখন লাদাখ পুলিশ আমাদেরকে 1%ও হেল্প করে নাই। আমরা বারবার ওদেরকে বুঝিয়েছিলাম আমরা ট্যুরিস্ট, এখানে থাকতে আসি নাই, আমরা চলে যাব। এতবার বোঝানোর পরেও ওনারা সিসি ক্যামেরাগুলো চেক করতে রাজি হয়নি। আর লাদাখে আরেকটা নিয়ম হচ্ছে, কোনো বাসা বাড়িতে কোনো সিসি ক্যামেরা নেই। একটু পর পর যাও দুই একটাতে আছে, সেগুলো কন্ট্রোল থাকে পুলিশের কাছে। আর এই জন্যে আমরা পুলিশের কাছে বারবার গিয়েছিলাম, কিন্তু কোনো রকম রেসপন্স না পেয়ে এক প্রকার হতাশা নিয়ে আবার সেখান থেকে চলে আসি। তারপর আবার নিজেকে সান্ত্বনা দেওয়ার জন্য নিজেরাই খুঁজতে আবার বের হই। পরে যেতে যেতে লাদাখ সিটির একদম উপরে লাস্ট যে একটা পেট্রোল পাম্প আছে সেখানে গিয়ে দেখি যে সিসি ক্যামেরা আছে। তখন আমরা সেখানকার সিসিটিভি ফুটেজ চেক করি। Plan your next holiday. Download the Agoda app today and get exclusive travel discounts. নাই 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 নাই, এতে দেখেন না। अभी आएगी आपकी, ये आ गई आपकी। बैग है ना आपका इसमें? हाँ, बैग है नीचे गिर गया। সেখানে চেক করে দেখি আমাদের ব্যাগটি বাইকের মধ্যে দেখা যাচ্ছে না। তার মানে আমাদের বুঝতে বাকি নেই যে ব্যাগটি মেইন সিটির মধ্যে পড়েছে। অ্যান্ড দেন আমরা আবারও লাদাখ পুলিশের কাছে যাই এবং এই ঘটনাটা বলি।
কিন্তু তারপরও তারা আমাদেরকে 1%ও হেল্প করে নাই। তারা সিসি ক্যামেরা চেক করতে একদমই নারাজ ছিল। এক প্রকার হতাশা নিয়েই আমরা হোটেলে ফেরত চলে আসি এবং এদিক ওদিক দৌড়ানোর কারণে আমাদের প্রায় 2 ঘন্টা লেট হয়ে যায়। আর যার কারণে হোটেল মালিক আমাদেরকে আরও 600 রুপি চার্জ দিতে বলে। 2 ঘন্টার জন্য 600 রুপি চার্জ দিতে বলতেছে, অথচ এক রাত ছিলামই আমরা 800 টাকা দিয়ে। এমন নয় যে ওই হোটেলটা হাউসফুল ছিল, 2-1টা ট্যুরিস্ট ছিল মাত্র। 600 রুপি চার্জ করাতে এক প্রকার মনের জিত থেকে আমরা সেদিনও সেখানে থেকে যাওয়ার প্ল্যান করি। আর পরদিন সকালে আমরা রওনা দিই মানালির উদ্দেশ্যে। রাস্তাগুলো বেশিরভাগই এমন যে একদম সোজা উপর ওঠে একদম নিচের দিকে, সামনের দিকে কি গাড়ি আছে না আছে কিছুই দেখা যাচ্ছে না। লাদাখ মানালির এই রোডটা বেশ ভালোই অফরোডিং, যেটা শীতকালে পুরোপুরি বন্ধ থাকে এবং এই রোডে প্রচুর পরিমাণে ল্যান্ডস্লাইড হয় এবং পাহাড় ধস হয়। এই অফরোডিংয়ের জন্যে আমরা সকাল সকাল বেরোতে হয়েছে, কারণ না হয় 45 কিলো যাইতে তো আর 2 ঘন্টা লাগার সময় না। এই অফরোডিং জায়গাগুলো পার হইতে হইতে খবর হয়ে যাইব। এটা তো মাত্র শুরু, সামনে যে কত রকমের অফরোডিং আছে, কত প্রকার কি এটা জাস্ট সামনের দিকে গেলেই বোঝা যাবে। ওয়ার্ল্ডের সবচেয়ে বেশি ডেঞ্জারাস রোড হচ্ছে এটা, এই লে মানালি রোড। আর এই অফরোডিংয়ের জন্যই হচ্ছে হিমালয়ান। বাট আমাদের সাথে দোকানদার বাটপারি করছে, মিটার চেঞ্জ করে, তারপরে টায়ার চেঞ্জ করে, আর টুকিটাকি জিনিসপত্র চেঞ্জ করে বলছে যে গাড়ি একদম নতুন 23-এর মডেল। আমরা এখন উপসি চলে আসছি, এখান থেকে আমরা এন্ট্রি করে নিই, তারপর হচ্ছে আমরা সামনে দিয়ে যাচ্ছি। আবারও অফরোডিং শুরু হয়ে গেছে। এদিকে রাস্তার অবস্থা খুব একটা ভালো না, পাহাড় ধস হয় বেশি। এই যে পাথরগুলোকে একসাথে গুছায় রাখছে, ওরে বাহ, একেই বলে অফরোডিং। তবে ইন্ডিয়ান সরকার যেভাবে এই দূর দূরান্ত লাদাখ, ওরে বারে এত দূরে আর এত পাহাড়গুলোকে এইভাবে কেটে করছে, এটা আসলে প্রশংসনীয়। আর এত সুন্দর রাস্তা করছিল। বাট কিছু কিছু জায়গায় এটার মতো এরকম অফরোডিং থাকে, স্বাভাবিক থাকবেই। তবে হ্যাঁ, এই রোডটাকেও যদি ঠিকঠাক করে ফেলে তাহলে লাদাখ হয়ে যাবে পুরো অন্যরকম, মানে লাদাখের রোড। বাট এটা অনেকটা বেশি অফরোডিং। আমরা যখন কাশ্মীর থেকে ওই রোডে ঢুকছিলাম লাদাখে, ওই রোডে তেমন একটা বলতে ওই জাস্ট জাজিলা পাসের আগে দিয়ে একটু অফরোডিং ছিল, বাট তাছাড়া আর অফরোডিং তেমন একটা হয় নাই। বাট এটাতে প্রচুর পরিমাণ অফরোডিং করতে হবে, যেটা আসার আগেই জানতে পারছি। যে পরিমাণ ঠান্ডা পড়তেছে, রেনকোটটা খোলা ছিল,
রেনকোট সহ লাগাই দিলাম। হাত তো অবস্থা খারাপ হয়ে যাইতেছে পুরা। এখন 14,000 প্রায় 14,500 ফিট উপরে আছি। আমাদের তাকলাংলা যাইতে এখনো 26-27 মতো রয়েছে। 26 কিলো রয়েছে এখনো। ওই তাকলাংলাই হচ্ছে আজকের রোডের সবচেয়ে উঁচু পাহাড়। আর এটা বাড়াইতে পারলে আমরা মোটামুটি একটু নিচের দিকে নামতে পারবো, বরফ থেকেও বাঁচতে পারবো। সেই পরিমাণ ঠান্ডা লাগতেছে, সেই। আরও চালাইতেছি বাইক তো, এই জন্য আরও বেশি ঠান্ডা লাগতেছে। রে ভাই, ওইদিকে বরফ, একটা পাহাড় পুরো ঢেকে আছে। এইরকম বরফ ফার্স্ট টাইম দেখলাম, তাও এই লাদাখ এসে না, আমার লাইফে ফার্স্ট টাইম দেখলাম এরকম বাস্তবে। এই বরফগুলো যে কবে জমছে আল্লাহ জানে। আমাদের হাত মনে হয় যে ফ্রিজে ঢুকাই রাখছি এইরকম। মোটামুটি শরীরে তেমন একটা ঠান্ডা লাগতেছে না, কারণ অনেকগুলো গায়ে দিছি। আর রেনকোটও আছে, রেনকোটে তেমন একটা ইয়ে করতেছে না। বাট হাতগুলা, ওরে ভাই, ওয়াটারপ্রুফ, উলের সব লাগবে, সব। এগুলো ছাড়া হবেই না। এখানে টেম্পারেচার অনেক কম থাকে, যার কারণে বরফগুলো গলে না। সেই ঠান্ডা লাগতেছে, সেই ঠান্ডা। আমার হাত, আরে বাবারে, এত ঠান্ডা। গতকালও তো এত ঠান্ডা লাগে নাই অন্তত। আর আজকে এত ঠান্ডা লাগার কারণ হচ্ছে লং টাইম ধরে ঠান্ডার মধ্যে চালাইতেছি। গতকাল কিন্তু যেখানে উঠছি খারদুঙ্গাতে, ওখানে এত পরিমাণ ঠান্ডা নাই। ঠান্ডা আছে, মাইনাস ডিগ্রিতে ঠান্ডা আছে, কিন্তু আপনি যখন উঠবেন ওটা বেশি রাস্তা না, জাস্ট অল্প একটু রাস্তা, ঘন্টাখানেক চালাইলে চলে যাওয়া যায়। বাট এখানে অনেকক্ষণ ধরে রাইড করতেছি, হাত একদম কি যে অবস্থা হয়ে গেছে বলার মতো না। একদম ঠান্ডা বরফ, বাবারে। আর এই ঠান্ডার মধ্যেই চলতে চলতে আমরা আসি আজকের দিনের টপ 17,400 ফিট উপরে, যার নাম তাকলাংলা পাস। হ্যাঁ, অবশ্যই ছবি না তুললে হয় না। আমরা এখন তাকলাংলা আছি, এখানে 17,482 ফিট। হাত যে কি পরিমাণ ঠান্ডা হয়েছে, ওরে বাহ। আমরা এখন তাকলাংলা পাসে আছি, এটার হাইট হচ্ছে 17,482 ফিট। এই রোডের জন্য আমরা লে মানালি রোডের মধ্যে এটাই সবচেয়ে হাইয়েস্ট পিচ। আর আমাদের হাতের অবস্থা, পুরো অবস্থা খারাপ। ক্যামেরা একটু পর ফ্রিজ হয়ে যাইতেছে, ক্যামেরা অনই হইতেছে না। আর আমাদের শরীরের অবস্থা বললেই লাভ নাই, কি পরিমাণ ঠান্ডা। এখানে দাঁড়ানো, বেশিক্ষণ দাঁড়ানো সম্ভব না। আমরা এখন নিচের দিকে নামে যাচ্ছি। তো এখানে এই পর্যন্ত থাক, সামনে কোনো কিছু হলে তারপর দেখাবো। চলুন। তাকলাংলা পাহাড়টা শেষ করে কোনো রকম একটু নিচে নামছি। আমি এখানে ম্যাগি নুডলস নিয়েছি, পরিমাণে অনেক বেশি, দামও কম।
মাত্র 50 টাকা। আর আমরা যখন জজিলা পাসের ওখানে গেছিলাম নিছিল 150 টাকা। ওটা এত বেশি, হ্যাঁ মোটামুটি ওটা একটু টেস্টি ছিল, এটা খুব বেশি টেস্টি না, তবে চলে। গরম জিনিস চলে, আর যে পরিমাণ ঠান্ডা থেকে আসছি অবশ্য চলে। সে চা ভালো হয়েছে, কিন্তু শান্তি ভাই বিশ্বাস করেন, আর তো ঠান্ডায় চেহারা অবস্থা দেখতে আছেন, বইটা কি যাক বিধিকিচ্ছ অবস্থা। চাটা খাইতে পারলে আসলে ভালো লাগবে। চাটা যথেষ্ট গরম আছে, চার স্বাদটাও যথেষ্ট ঠিক আছে। ঠোঁট ফাইটা রয়েছে শীতে, লাগলে গরম লাগে, কষ্ট লাগে, আবার না খেলে আমার কান বন্ধ হয়ে সেটা খুলতো না, প্রচুর বিপদে আছে আমি, ঠান্ডার রোগী তো। চা নুডলস খেয়ে আমরা আবার রওনা দিই মানালির দিকে। আর একটুখানি বাইক চালাতেই চলে আসে লাদাখের সেই চিরচেনা স্ট্রিট রুট। এই রোডের কোনো তুলনা হয় না। একজন বাইকারের কাছে এই রুটটি একটি স্বপ্ন। বিশাল মরুভূমির প্রান্তর, বাইক শুধু সামনের দিকেই এগিয়ে চলছে। এই মুহূর্তগুলো আসলে ভাষায় প্রকাশ করার মতো না। শুনেছিলাম এখানে একটি মুভি শ্যুট করা হয়েছিল, যদিও আমি মুভি দেখি না, তাই ছবির নাম জানি না। আর সেজন্য এই রুটটি এত বেশি জনপ্রিয়। আর এই রুটটি মোটামুটি 16,000 ফিট উপরে অবস্থিত ছিল। 16,000 ফিট উপরে এই রকম সুন্দর রাস্তার মরুভূমি, আল্লাহ, চিন্তা করেন তো, এত সুন্দর রাস্তা, ঠান্ডা বাতাস, আর লাদাখের সেই ফিল, আহ। দেখেন জাস্ট, ভিউটা, ভিউ সেই একটা খুশি, আশেপাশে তাকাইলে জাস্ট শান্তি আর শান্তি। ভাই, এই রোডটা অনেকক্ষণ ধরে চালাইতেছি, আসলে এরকম রোড যদি হয় সেই হবে, সেই গাড়ি ঘোড়া নাই, কিছু নাই, রোড হচ্ছে রোডের মতো চালো। আর এদিকের ভিউটা, ওরে লাদাখ, লাদাখ, লাদাখের অরিজিনাল ফিলটা পাওয়া যায় এইগুলো দেখলে। আর যে পরিমাণ বাতাস, বাতাসে গাড়ি সামনের দিকে আগাতে দিচ্ছে না। নিচে কয়েকটা বাড়িঘর দেখা যাচ্ছে, এবার বুঝতে পারেন আমরা কত উপরে আছি। ওইটা হচ্ছে প্যাং নামক জায়গাটা আর কি। আমরা এখন প্যাংয়ে আছি। প্যাংয়ে 15,280 ফিট উপরে এখনো বর্ডার রোড অর্গানাইজেশন, আর এটার সংক্ষিপ্ত হচ্ছে ব্রো, যেটাকে আমরা ফার্স্টের দিকে একটু অবাক হয়েছিলাম, কিন্তু ব্রোকেন লেখা, পরে দেখলাম যেটা ও সার্চু। এখনো 75 কিলোমিটার, আমরা ইনশাল্লাহ সার্চু তো থাকতেছি না, আর
যদি সম্ভব হয় আমরা মানালি ঢুকবই, যদি সম্ভব হয়, না হয় জিসপা, কিন্তু এর আগে থাকতেছি না। আল্লাহ আল্লাহ করে রোডটা যদি ভালো হয় তাহলে চলে, কিন্তু যে পরিমাণ অফরোডিংয়ের পাল্লায় পড়ে গেছি এভাবে তো জীবনও সম্ভব না। ওরে, এটা তো পুরো মিশরের পাহাড়ের মতো লাল। ভিডিওতে এই জায়গাটার রাস্তাটাকে ইগনোর করে জাস্ট আকাশ আর দুপাশের পাহাড়ের দিকে তাকান, কত সুন্দর না? এটা হচ্ছে এডিটিং। জাস্ট কিডিং। ওরে বাবা রে, ওরে বাহ, এমন অফরোডিং, নিচে দিয়ে যেতে হইব। এই জন্যই নাকি শুনছিলাম যে মানালির রোড অফ করে রাখছে। এগুলোতে বৃষ্টি হলে কিন্তু এগুলো পানি একদম বেশি পানি হয়ে যায়, আর আমরা এমন একটা সিজনে আসছি এগুলোতে আপাতত খোলা আছে। এরপর শুরু হয় এক ভয়ঙ্কর রকমের লম্বা এক অফরোডিং। এই যাত্রায় একের পর এক ভাঙা রাস্তা, পাহাড় দোষে রাস্তার মধ্যে পাথর পড়ে থাকা সহ নানান ধরনের সমস্যা। ওরে ভাই, রাস্তার যে কন্ডিশন, ওরে দাঁড় করে দিল। পাথরগুলো সবগুলো আলগা, সবগুলো আলগা। এই যে দেখেন সামনে গাড়িটা যখন যাইতেছে প্রত্যেকটা পাথর উঠে যাইতেছে, এরকম আলগা। ওরে, এটা কি সামনে? পুরা আস্ত খাল। এখানে রোডের কাজ চলতেছে, আমাদের সামনে দিয়ে যাওয়ার কোনো রকম রাস্তা নাই, আর রিস্ক নিয়ে যাচ্ছিও না, কারণ যে পাথর পড়তেছে একটা যদি উপরে পড়ে তো অবস্থা খারাপ করে লাগবে একদম। ওরে, নামেন নামেন। পাথর এমন অবস্থা, ছাইরা দিতেছে পুরা। ওরে, রোড, ওরে রাস্তার অবস্থা। এমন বাজে সিচুয়েশন কখনো ফেস করি নাই। এমন পাথর, অফরোডিং যে কত প্রকার কি তা আজকে পার করতেছি। রোডের যে অবস্থা, আরো নাকি 20-25 কিলো, ওরে বাবারে 20-25 কিলো এরকম অফরোডিং করতে হবে। অলরেডি 15 কিলোর মতো চালাইছি, পুরো অবস্থা খারাপ, বাইকের অবস্থাও খারাপ।
16,616 ফিট লা চুংলা। ওরে বাবা, এই জন্যই তো বলতেছি ঠান্ডা লাগতেছে কেন। লা চুংলা 16,616 ফিট, তবে 17,000 অন্তত আসবে না এটা জানি। ওরে ভাই, 16,600 ফিটে উঠে এরকম অফরোডিং নামাই দিতাম নিচে দিয়া। শেষ হবে না রে, শেষ হবে না, অফরোডিং শেষ হবে না। অফরোডিং এর শেষ নাই রে বাবা। ওরে বাবা রে, যে অফরোডিং এর অবস্থা আর ভালো লাগতেছে না অফরোডিং করতে। আবার ব্রেক কাজ করতেছে না, এটা দিয়ে নেমে যাবো, বাট ব্রেকটা কাজ করতেছে না। ব্রেকটা একটু চেক দিয়ে নি। আমার ব্রেক শুয়ের যে অবস্থা, যে ব্রেক শু দিয়া কোনো রকমেই দিল্লি যাওয়া যাবে না। দেখেন অবস্থা কি, নাই, একদমই নাই, লেগে গেছে পুরা। ওরে বাহ, অফরোডিং নেমে গেলাম, দেখি কপালে কি আছে। এদিক দিয়ে টায়ার ব্রেক কাজ করতেছে না। রাস্তাগুলো এত পরিমাণে ভাঙা আর অফরোডিং ছিল যে চালাতে চালাতে একদম বিরক্তই ধরে গিয়েছিল, আর যার কারণে একটা ক্রস মারতে গিয়েছিলাম। সামনের চাকা অনেক বেশি স্কিড করে। একটু ভয় লাগতেছে, বাট কিছু করার নাই, যেতে হবে। অফরোডিং যেহেতু কইরাম, বাইপাসেই করি। বাহ, রোডের যে কন্ডিশন, সামনে বেশি খারাপ। এখান থেকে নামার জায়গাটা ছিল একদম খারাপ এবং খাড়া, তার মধ্যে ছিল পাথর। পিছনে পিলিয়নকে নামাই দিয়ে আমি সিঙ্গেল নামতে চেয়েছিলাম, কিন্তু কপাল ভালো ছিল, ওই দিন কোনো কিছু হয় নাই। যদি পড়ে যেতাম আমার চেয়ে বাইকের সমস্যা হতো বেশি, আর এজন্য বাইকের জন্য একটু বেশি ভয় পেয়েছিলাম। কারণ আমরা এখানে আসার কিছুদিন আগে RS5 এখানে এসেছিল, আর ওনাদের মধ্যে থেকে একজন টিমমেট অ্যাক্সিডেন্ট করে। বাইকের বেশ ভালোই ক্ষতি হয়েছিল, যার কারণে পুরো বাইকের দাম দিয়ে যেতে হয়েছিল। আর এই জন্য আমার নিজের চেয়ে বাইকের জন্য বেশি টেনশন হচ্ছিল। যাই হোক, সেদিন আল্লাহ বাঁচাই দিছে। তবে একটা কথা বলে রাখি, লাদাখ এসে কেউ আমার মতো ক্রস মারতে যায়েন না। আর এই জায়গাটা এসেই ক্যামেরাটা অফ হয়ে যায়, কারণ ব্যাটারিতে চার্জ ছিল না, আর ফুটেজটাও নিতে পারিনি। ওই দিন এভাবে সারাদিন অফরোডিং করতে করতে আমরা রাত 8টার দিকে মানালি এসে পৌঁছাই। ও, একটা ইন্টারেস্টিং থিমস দিয়ে দিই, আমার ব্যাগটা পেয়েছিলাম। কিভাবে পাই সেটা যদি জানতে চান তাহলে আমার লাদাখের প্রথম ভিডিওটার শেষ অংশে দেখে নিতে পারেন। আই বাটনে ভিডিওটি দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। ধন্যবাদ সবাইকে। আরও একটি পর্ব আসতে পারে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফিজ।